টেনজাইল স্ট্রেংথ। তো প্রথম হচ্ছে স্যাম্পল প্রিপারেশন। তো স্যাম্পল প্রিপারেশন কিরকম হবে, আমরা কি বলছিলাম, মানে স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে ওভেন ফেব্রিক থেকে যদি আমি স্যাম্পল নেই, তখন যাতে সবগুলা ওয়ার্প এক জায়গা থেকে না হয়, এই কথাটা বলছিলাম না তখন। তাহলে স্যাম্পল প্রিপারেশনে তোমরা কি করবা, এইটা খেয়াল রাখবা যে যতগুলা টেস্ট স্যাম্পল নিবা সবগুলো যাতে একই ডিরেকশন থেকে না হয়। ওয়ার্পের ক্ষেত্রে একটা এখান থেকে হলে আরেকটা যাতে এখান থেকে হয়, আরেকটা যাতে এখান থেকে হয়, আরেকটা যাতে এখান থেকে হয়, এরকম হয়। আর ওয়েফটের ক্ষেত্রে হলে কিভাবে বলছিলাম, একই ওয়েফটের ক্ষেত্রে যদি স্যাম্পল নাও তাহলে এগুলো যাতে এরকম বিভিন্ন ধরনের ওয়েফটিয়ান আসে এখানে বারবার, হ্যাঁ, এরকম যাতে আসে, এরকম করে নিতে পারবা স্যাম্পল। তাহলে এটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশনের মূলনীতি। এখন টেনজাইল স্ট্রেংথ টেস্টিং এর ক্ষেত্রে তিনটা মূলত আহ, মানে তিনটা টেস্ট করা যেতে পারে, হ্যাঁ, থ্রি টেস্ট ক্যান বি ডান। এরা কারা কারা থ্রি টেস্টের মধ্যে, যেমন প্রথমেই আছে হচ্ছে, এইগুলো আমরা আজকে এক্সপ্লেন করব কোন কোন মেথড আছে। এক, এটা হচ্ছে রাভেলিং বা রাভেলড স্ট্রিপ মেথড। দুই হচ্ছে কাট স্ট্রিপ মেথড। নাম শুনছো এগুলার? না স্যার। গ্রেপ টেস্ট, গ্রেপ মেথড, গ্রেপ টেস্ট ছিল, গ্রেপ মেথড, ঠিক আছে। আচ্ছা, এই তিনটার মধ্যে আসলে তিনটারই টেনজাইল স্ট্রেন্থ দেখা হয়। তিনটা টেনজাইল স্ট্রেন্থ দেখার জন্য তিন ধরনের ইনস্ট্রুমেন্ট বা তিন ধরনের টেকনিক বা তিন ধরনের স্ট্যান্ডার্ড মেথড ইউজ করা হয়। যেমন আমরা বলতেছি স্ট্রেংথ টেস্ট করার জন্য তিনটা তোমার টেনজাইল মানে ডিরেকশন আছে লোডিং এর বা টেনজাইল, আমরা সবগুলোই পড়বো, টেনজাইল, টিয়ারিং, বাস্টিং সবগুলোই পড়বো। বাট টেনজাইলকে দেখার জন্য, টেনজাইল স্ট্রেংথ দেখার জন্য স্যাম্পল প্রিপারেশন করার পরে এটাকে আবার তিন ভাবে বা তিনটা পদ্ধতিতে টেস্ট করা যায়। এটা হচ্ছে রিবেল স্ট্রিপ মেথড, আর এটা হচ্ছে কাট স্ট্রিপ মেথড, আর একটা হচ্ছে গ্র্যাব মেথড, বা এটাকে স্ট্রিপ টেস্ট, গ্র্যাব টেস্ট বলে, আর রিবেল স্ট্রিপ টেস্ট আর কি। তো এখন তুমি তিনটা যে কোনো একটা টেস্ট করতে পারো, সমস্যা নাই। তোমার সেখানে বলতে হবে যে আমি গ্রেপ টেস্ট করলাম। আর যদি কাট স্ট্রিপ করে থাকো তাহলে স্ট্রিপ টেস্ট করলাম। আর যদি রেবেল স্ট্রিপ করো তাহলে সেটা বলতে হবে রেবেল স্ট্রিপ। এখন তিনটা কি এটা আগে একটু বলি। তিনটা বলার আগে একটা বিষয় একটু না বললেই না, সেটা হচ্ছে লোড অ্যাপ্লাই করা হয় দুইটা ডিরেকশন থেকে, একটা হচ্ছে সিআরএল, একটা সিআরই। এই নাম তো নিশ্চয়ই শুনছো না তোমরা হয়তো? স্যার এটা ইলংগেশন স্যার, যতটুকু টানলে এটা পরবর্তীতে আবার ফিরে আসতে পারবে, তার সর্বোচ্চ সীমাটা হতে পারে। না, সেটা তো হচ্ছে ইলাস্টিক লিমিট, হ্যাঁ, বা ইলাস্টিক প্লাস্টিক ডিফরমেশনের আগে ইলাস্টিক কতটুকু ডিফরমেশন হয় সেটা, আমরা ওইটা বলতেছি না। এটা হচ্ছে প্রিন্সিপল, একটা মানে একটা নীতি, হ্যাঁ, একটা মূল নীতি বা একটা প্রিন্সিপল, যে প্রিন্সিপলে টেনজাইল অ্যাপ্লিকেশনে মানে টেনজাইল ফোর্স অ্যাপ্লাই করা হয়। এটা হচ্ছে একটা মূলনীতি হচ্ছে সিআরএল প্রিন্সিপল, মানে কনস্ট্যান্ট রেট অফ লোডিং প্রিন্সিপল। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন প্রিন্সিপল। তোমরা হয়তো তখন বুঝছো, এখন হয়তো মনে পড়তেছে না। দেখ আমি বলি, দেখো মনে পড়ে কিনা। তো আমি একটা বস্তুর উপর লোড অ্যাপ্লাই করবো, এটা আসলে ফিজিক্সের পড়া আর কি, ওখানে তো পড়ছই। এটার উপর লোড অ্যাপ্লাই করবা। এখন এটার উপর লোডটা কিভাবে অ্যাপ্লাই করতে পারো, উপরের পাশটা ধরো গ্রিপ করা আছে, উপরের পাশে কোনো সমস্যা নাই, এটা এই জায়গাটা আটকানো আছে, আটকে নিছো, উপরে ধরা আছে। তো এবার নিচ থেকে লোড অ্যাপ্লাই করবা। এখন লোড অ্যাপ্লাই করলে দুই ভাবে লোড অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে সিআরএল প্রিন্সিপলে, আর একটা হচ্ছে সিআরই প্রিন্সিপলে। তো যদি তুমি সিআরএল প্রিন্সিপলে লোড অ্যাপ্লাই করো, তাহলে মনে করো সাপোজ একদম সিম্পলেস্ট এক্সাম্পল হতে পারে এরকম, ধরো তুমি এখানে একটা এরকম কিছু নিয়ে তারপর এখান থেকে একটা পানির পাত্র মনে করো ঝুলিয়ে দিলা, হ্যাঁ, পানি আছে এখানে, তাহলে এটাতে পানি ঢাললাম। হ্যাঁ, একটা নির্দিষ্ট রেটে পানি ঢেলে গেলা, মানে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ পানি এখানে ঢেলে গেলা, তাহলে এটা কনস্ট্যান্ট রেটে লোড অ্যাপ্লাই হলো।
ঠিক আছে? আচ্ছা, এটা আঁকা আঁকির জন্য বুঝতেছো না, ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে কনস্ট্যান্ট রেটে তুমি পানি ঢাললা এখানে, কনস্ট্যান্ট রেটে আর কি। তো তার মানে কি, এটা লোডটা কনস্ট্যান্ট রেটে অ্যাপ্লাই হচ্ছে এটার উপর। এখন এখানে কি হচ্ছে, এটা কতটুকু অ্যাকশন হচ্ছে, কখন এটা বেশি অ্যাকশন হচ্ছে, কখন কেমন অ্যাকশন হচ্ছে, এই কথাগুলো তো আমি পরে আসতেছি। আহ, কি হয় এটা তোমরা বুঝবা, নিজেরাই বুঝবা। আগে এটা বুঝো যে তোমার কনস্ট্যান্ট রেট অফ লোডিংটা বুঝছো কিনা। তার মানে আমি কনস্ট্যান্ট রেটে, একটা নির্দিষ্ট রেটে এটাকে লোড অ্যাপ্লাই করতে যাচ্ছি, মানে একটা নির্দিষ্ট রেটে তার উপর প্রয়োগকৃত লোডটাকে বাড়িয়ে যাচ্ছি, এটা। আর দ্বিতীয় আরেকটা প্রিন্সিপাল হতে পারে যে তুমি এটাকে এরকম করলা, মানে এমন ভাবে এদিক থেকে নিয়ে একটা মেকানিজম করলা। হ্যাঁ, মেকানিজম করলে এখানে একটা মেকানিজম করলা, করে এখানে একটা স্ক্রু দিয়ে দিলা। হ্যাঁ, এখানে একটা স্ক্রু। তো স্ক্রু এর কাজটা কি, স্ক্রু তো এটাকে পেঁচাবে। যদি তুমি এখানে ঘুরাও, তো স্ক্রু ঘুরালে কি হবে, স্ক্রুকে যদি ডান দিকে একটু ঘুরাও, তাহলে এটার উপর এই যে লোডটা পড়বে, টান পড়বে, এই টানটা কতটুকু পড়বে, একটা নির্দিষ্ট রেটে ইলংগেট করবে না, নির্দিষ্ট সময়ে। যদি স্ক্রুটাকে তুমি একটা নির্দিষ্ট রেটে ঘুরাইতে থাকো, নির্দিষ্ট ভ্যালোসিটিতে ঘুরাইতে থাকবো নাকি স্যার? হ্যাঁ মানে নির্দিষ্ট একটা একই ভাবে সময় ঘুরাবা, আস্তে আস্তে মনে করি একই রকম করে ঘুরাবা। তো একই রকম করে ঘুরালে শুরু থেকে শেষ পর্যন্ত তার ইলংগেশনটা কিন্তু সময়ের সাথে যে একই রকম পরিমাণ হবে। ফোর্স লাগবে। ইলংগেশনটা ফোর্স পরে, মানে তুমি ঘুরাইতে বেশি শক্তি লাগতেছে কিনা নাকি কম শক্তি লাগতেছে সেই কথাটা আমি পরে আসতেছি। যেমন এখানেও বলছিলাম কি, কখন বেশি শক্তি লাগবে, কখন ছিঁড়বে, এগুলো পরে বলতেছি আমি। বাট অ্যাপ্লিকেশন অফ লোডটা বুঝো, যে তুমি যদি এখান থেকে স্ক্রু মেকানিজমের একে টানো, তাহলে অনেকক্ষণ, মানে একই রেটে টানলে মূলত তুমি এইখানে একই হারের এক্সটেনশন করতে পারবা। অর্থাৎ প্রথমে এটা যতটুকু এক্সটেন্ড করলো 1 সেকেন্ডে, পরেও 1 সেকেন্ডে ততটুকু এক্সটেন্ড করবে, পরেও 1 সেকেন্ডে ততটুকু এক্সটেন্ড করবে। কারণ হচ্ছে স্ক্রু মেকানিজমের কাজটাই হচ্ছে এটা, যে স্ক্রুকে যখন নিচের দিকে বা উপরের দিকে ঘোরানো হয়, তখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ এক্সটেন্ড করে একটা নির্দিষ্ট সময়ে। তাহলে এই দুইটার প্রিন্সিপালের পার্থক্য বুঝতে পারছো কিনা? থেকে এক্সটেন্ড করে যাচ্ছ, আর এখানে হচ্ছে একই রেটে এটার উপর লোড অ্যাপ্লাই করে যাচ্ছ, এই হচ্ছে পার্থক্য। তো আমাদের এখানে যে টেস্টিং গুলো করা হবে, এই তিনটা, রিবেল স্ট্রিপ, কাট স্ট্রিপ বা গ্র্যাব টেস্ট, এই সবগুলো হচ্ছে মূলত এই আমার CRE প্রিন্সিপলের। কোন প্রিন্সিপলের? এই যে এটা, কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন প্রিন্সিপাল। অর্থাৎ আমরা যে মেশিনটা দিয়ে টেস্ট করব, সেই মেশিনগুলা ম্যাক্সিমাম হচ্ছে CRE প্রিন্সিপালে চলে। তার মানে সেখানে যখন কাপড়কে আমরা বসাই দুই পাশে, তখন এটা নির্দিষ্ট হারে টানে, মানে একই রেটে টানে। তো আমরা দেখি যে ডায়ালের মধ্যে যে মানটা আসে, সেই মানটা প্রথমে খুব কম থাকে, পরবর্তীতে অনেক বেড়ে যায়, কারণ ও তো একই রেটে অ্যাকশন করতে চায় কাপড়টাকে। তো লাস্টের দিকে কাপড়টাকে সামান্য অ্যাকশন করতে অনেক ফোর্স লাগে, তো লাস্টের দিকে ফোর্সের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং কার্ভটা অনেক শার্পলি বাঁকা হয়ে যায়। আচ্ছা, এই আমি তিনটা মেথড নিয়ে আজকে বলে শেষ করবো। রিবিল স্ট্রিপ মেথড, কাট স্ট্রিপ মেথড আর গ্যাপ মেথড, এই তিনটার মধ্যে পার্থক্য কি, শুধু এই কথাটাই বলবো। তো একে আসো, রিবিল স্ট্রিপ। এই রিবিল স্ট্রিপের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে রিবিল্ড। রিবিল্ড মানে কি, অর্থাৎ খুলে ফেলা আর কি, সাইড থেকে কাপড়কে খুলে ফেলা। তো এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম, মানে স্যাম্পল প্রিপারেশনটা কি, মেশিন একই, সবগুলো একই মেশিনে করা হয়, বাট রিবিল স্ট্রিপ মেথডে করতে পারবো। তো সেই ক্ষেত্রে কাপড় একটু বেশি কাটা হয়। মনে করো এই যে কাপড় নিলাম আমি, আমার টেস্ট করা লাগবে কতটুকু, আরো কম কাপড় আমি একটু বেশি দিয়ে নিব, বেশি দিয়ে সেখান থেকে সাইড থেকে সুতাগুলোকে খুলে নিব। এটা হচ্ছে রিবিল স্ট্রিপ মেথড, অর্থাৎ কাপড়কে থেকে সাইড থেকে সুতা খুলে নেওয়া। তো আমি মনে করো এখানে 2.5 ইঞ্চ নিচ্ছি, 2.5 ইঞ্চ বাই 12 ইঞ্চ, এটা হচ্ছে আমার স্যাম্পল। এখন এখান থেকে আমি যখন স্যাম্পল এই মেশিনে বসাবো, মেশিনে কিন্তু 12 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ বসাবো না, মেশিনে আমার লাগবে কতটুকু, 2 ইঞ্চ বাই 8 ইঞ্চ। তাহলে আমি যদি 2 ইঞ্চ বাই 8 ইঞ্চ লাগে, তাহলে আমার স্যাম্পলটা হবে এরকম। সাপোজ মনে করো কি এমনি দিলাম, এরকম লাগবে। তো এইখান থেকে তাহলে বাইরের দিকে কি থাকবে, বাইরের দিকে এখানে কিছু ওয়ারপিয়ান বাইরের দিকে থেকে যাবে, যাবে না? কেন থাকবে, এটা কমলো কেন? এই স্যাম্পলটা থেকে আমি এটাকে যখন ছোট করছি,
তখন কি করছি, যে উপর থেকে কিছু সুতা খুলে ফেলছি না, এবং সাইড থেকেও কি করছি একইভাবে কিছু সুতা কিন্তু খুলে ফেলছি। এরকম মানে এখানে ওয়ারপেন গুলোকে খুলছি, এখানে ওয়েভ ট্রেন গুলোকে খুলছি, এখান থেকেও ওয়েভ ট্রেন গুলোকে খুলবো, থেকে যাবে ওয়ারপেন গুলা। এই এটা, আর এদিক থেকেও আমি ওয়ারপেন গুলোকে খুলবো, ওয়ারপেন গুলো খুললে ওয়েভ ট্রেন গুলা থেকে যাবে। তো এটা হচ্ছে রিবেল স্ট্রিপ, মানে স্ট্রিপ করা হয়েছে এটাকে, বা রিবেলিং করে, অর্থাৎ সুতাকে খুলে তারপর স্যাম্পলটাকে প্রিপেয়ার করা হচ্ছে। এই মেথডটাকে বলা হয় রিবেল স্ট্রিপ মেথড। তো এই স্যাম্পলটার এখন টোটাল লেন্থটা, যে এই অংশগুলো সহ টোটাল লেন্থ হচ্ছে, ডাইমেনশন হচ্ছে 12 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ। কিন্তু আমার এখন কাপড় আছে কতটুকু, বাকিগুলো এখন সুতা হয়ে গেছে 2 ইঞ্চ বাই 8 ইঞ্চ। তাহলে এই মেথডটাকে বলা হচ্ছে রেবেল স্ট্রিপ মেথড। বুঝছো কিনা? তুমি আগে তিনটা মেথড বুঝো। তিনটা মেথডেই কিন্তু মেশিন একই, মানে একই মেশিনে তুমি চাইলে এই মেথডে টেস্ট করতে পারো, অথবা কাট স্ট্রিপ মেথডে যেতে পারো, অথবা গ্র্যাব মেথডে যেতে পারো। বাট ওই টেনজাইল স্ট্রেংথ, ফেব্রিক টেনজাইল স্ট্রেংথ টেস্টার একটাই। তো এখন তোমাদের কলেজে কোনটা আছে আমি জানি না। আমাদের কলেজে টেনজাইল স্ট্রেংথ টেস্টার মেশিন যেটা, এটা নষ্ট। এটাতে ওই মেকানিক্যাল কিছু ট্রাবল আছে, এটা আমরা টেস্ট করতে পারি না। And তোমাদের কলেজে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমরা তিনটা মেথডই করতে পারবো। মানে স্যাম্পল প্রিপারেশনটা হবে এরকম, যদি এরকম হয় তখন এটাকে বলা হচ্ছে রিবেল স্ট্রিপ মেথড। এরপর আসো কাট স্ট্রিপ মেথডে। এটা বুঝতে পারছো কিনা এটা? জি স্যার। আচ্ছা, তারপরে কাট স্ট্রিপ মেথড কিছুই না, জাস্ট তুমি বড় একটা স্যাম্পল থেকে, এই স্যাম্পল থেকে এই সাইডের ইয়ানগুলো রাখবা না, এই স্যাম্পল থেকে এই সাইডের ইয়ানগুলোকে কেটে ফেলে দিবা, তখন এটা হয়ে যাবে কাট স্ট্রিপ মেথড, আর কিছু না। ঠিক আছে, তাহলে শুধু এটা নিবা। তাহলে আমরা এটাকে একটা ছোট স্যাম্পল নিলাম, এইরকম সরাসরি একদম সাইডে কিচ্ছু নাই, একদম এই বড় স্যাম্পল থেকে তুমি সব, মানে তোমার যতটুকু দরকার, হ্যাঁ স্পেসিমেন, ঠিক ততটুকু স্পেসিমেন রাখলা। তার মানে এই স্পেসিমেনের ডাইমেনশন কত, 2 ইঞ্চ বাই, মানে এখান থেকে রিবেল করলা, খুলে ফেললা, আর হচ্ছে কাট স্ট্রিপ মানে কেটে নিলা। আর থার্ড হচ্ছে গ্র্যাব টেস্ট। এরকম যে, বা গ্র্যাব মেথড, মেথড লিখছি, যখন টেস্ট করব তখন গ্র্যাব টেস্ট লিখবো, বা টেস্ট লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এই গ্র্যাব মেথডে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে স্পেসিমেন আছে, এই স্পেসিমেনটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যে আমার স্পেসিমেন থাকবে মোটা, মানে আমি যে কাপড়ের স্যাম্পলটাকে টেস্ট করব এটা মোটা থাকবে, মানে এটা বড় থাকবে, ঠিক আছে, বড় থাকবে। বাট এখান থেকে আমি পুরোটাকে মেশিনের ক্ল্যাম্পে আটকাবো না। যেমন এইটাতে কি করব, এইটাতে আমার 8 ইঞ্চ আছে না, 8 ইঞ্চের মধ্যে আমি তাই পুরোটাই মেশিনের ক্ল্যাম্প যেটা আছে, ক্ল্যাম্প কিন্তু পুরোটাকেই ধরবে, উপরে পুরোটাকে ধরলো, নিচে পুরোটাকে ধরলো, ক্ল্যাম্পটা ধরে তারপর সুতাকে মানে ফেব্রিককে টানবে। এটাও একই, এটা হচ্ছে এই ইয়ার্নগুলোকে বাদ দিয়ে এখানে ধরবে, মানে এখানে ধরবে এবং এখানে ধরবে, ধরে টানবে। হুম। আর এইটাতে আমার স্যাম্পলটা মোটা হবে, বাট স্যাম্পলের পুরোটাকে ধরবে না। স্যাম্পলের উপরের দিকে একটা নির্দিষ্ট অংশ, মানে ছোট একটু জায়গাকে ধরবে, আর নিচের দিকে ছোট একটু জায়গাকে ধরবে, এই দুইটা জায়গাকে ধরে তারপর টানবে। এটা হচ্ছে আসলে গ্রেপ টেস্ট। তো যেমন ধরো তোমার স্যাম্পল স্পেসিমেনটা হবে আমার 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ, কত, 4 ইঞ্চ ডাইমেনশন, যে মাস্টার মানে স্পেসিমেন। তো এখন এইখান থেকে দেখা গেল যে 1 ইঞ্চ পরিমাণ হয়তো বা মানে ফেব্রিক মানে মেশিন ধরবে। আচ্ছা আমি এটাকে বাইরে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। 4 ইঞ্চ হচ্ছে এটার টোটাল ডাইমেনশন, আর এটা হচ্ছে 6 ইঞ্চ। এখন এটার মধ্যে এই কাপড়ের নির্দিষ্ট অংশ, একটা ক্ষুদ্র অংশকে শুধুমাত্র মেশিন ক্যাচ করে। ধরো এটা 1 ইঞ্চ হইতে পারে হয়তো, এই 1 ইঞ্চ পরিমাণকে মেশিনটা হয়তো ক্যাচ করতেছে, এখান থেকে 1 ইঞ্চ পরিমাণকে হয়তো বা মেশিন ক্যাচ করে, মানে ধরে, বাকি জায়গাটাকে মেশিন ক্যাচ করে না। এই এই যখন মেথডটা এইভাবে করা হবে তখন এটাকে বলা হচ্ছে গ্রেপ টেস্ট।
তাহলে গ্র্যাব টেস্টের ফিচার হচ্ছে আমার স্যাম্পল প্রিপারেশনটা বড় হবে, বাট স্যাম্পলের এক পাশের কিছু মানে পার্টকে শুধুমাত্র মেশিন পিক করবে, আরেক পাশের কিছু পার্টকে শুধুমাত্র মেশিন পিক করবে। এতে করে সুবিধা হবে কি, এটারও দরকার আছে, এই টেস্টিংয়েও একটা রেজাল্ট পাওয়া যায়, সেটা আমরা টেস্ট করার সময় বলবো। এটার সাথে আবার স্ট্রিপ টেস্টে কিছু পার্থক্য হয়, কেন হয় এই কথাগুলোও বলবো। এখন প্রিন্সিপালটা বুঝতে পারছো কিনা, আসলে তিনটা মেথডে তিনটাতে কি করা হয়। ধরো সাপোজ এটা 1 ইঞ্চ পরিমাণ তুমি আটকালা, মানে স্যাম্পলের 1 ইঞ্চ পরিমাণ মেশিনে আটকাবা, আর এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ মেশিনে আটকাবা পেন্সিল লাইন দিয়ে, আর বাকি কাপড়টা সাইডে থাকবে মেশিনের। আর এটার উপর টান যখন পড়বে তখন সাইড থেকে সংকুচিত হয়ে আসবে, মানে সাইডের যেই ইয়ার্ন গুলো আছে বা কাপড়ের ফেব্রিকটা আছে সেগুলো কিন্তু স্কুইজ হয়ে আসবে, স্কুইজ হয়ে এসে চেপে যাবে। বাট এই টেস্টিং এর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাকে এইভাবে করে স্যাম্পল প্রিপেয়ার করতে হবে, এবং মেশিনের যে গ্রিপ গুলো আছে, জগুলো আছে, জগুলোতে আটকানোর সময় এই ছোট করে, হ্যাঁ, এটা 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 একটা নির্দিষ্ট পোর্শন, মনে করে 1 ইঞ্চ পরিমাণ এরকম করে আটকাইতে হবে। এই আর এই তিনটা মেথডেই, ধরো এই যে তিনটা মেথডের ক্ষেত্রেই আমাদের এই ধরো এটা ডিবেল স্ট্রিপ হোক বা কাট স্ট্রিপ হোক অথবা গ্র্যাব মেথড হোক, নর্মালি লোয়ার জুটা মুভ করে, নিচের জটা কি করে মুভ করে, উপরের জটা কি থাকে ফিক্সড থাকে, উপরের জ ফিক্সড, উপরের জ এটাকে ক্ল্যাপ করে রাখে, আর নিচের জটা নিচের দিকে মুভ করে। আর নিচের জ মুভ করার সময় যে রেটটা থাকে সেই রেটটা হচ্ছে এরকম, যে 12 ইঞ্চেস পার মিনিট। তো 12 ইঞ্চেস পার মিনিট, এটা কি সিআরএল প্রিন্সিপাল হলো না সিআরই প্রিন্সিপাল হলো? সিআরই। হ্যাঁ, এই সিআরই প্রিন্সিপালে হচ্ছে এই দুইটাই, মানে এই সবগুলা মেথডই কাজ করে, সবগুলাতেই হচ্ছে এইরকম একটা স্পিড দেওয়া হয় 12 ইঞ্চ পার মিনিট। তার মানে সিআরই কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালে এই তিনটা মেথড কাজ করে। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মেশিন দেখব, যে ফেব্রিক স্ট্রেংথ টেস্টার মেশিন, তার বর্ণনা, এবং সেখানে এই তিনটার যে কোনো একটা টেস্টিং মেথডে, হয়তো গ্রেপ টেস্ট, কাট স্ট্রিপ টেস্ট অথবা রিবেল স্ট্রিপ টেস্ট, যে কোনো একটা টেস্টিং মেথডে কিভাবে টেস্ট করা যায়, মানটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, আর স্ট্রিপ টেস্ট এবং গ্রেপ টেস্টের মধ্যে পার্থক্য কি, এবং এর বাইরেও আরও দুইটা স্ট্রেংথ টেস্টিং তো বাকি রয়ে গেল, টিয়ারিং স্ট্রেংথ এবং বাস্টিং স্ট্রেংথ। ওখানে নতুন কোনো মেথড নাই, যেমন এখানে তিনটা মেথড আছে, ওখানে তিনটা মেথড নাই, একটাই মেথড টিয়ারিং দেখা, টিয়ারিং দেখার জন্য মেশিন আছে, আর বাস্টিং দেখা। হ্যাঁ, তো এটা আমরা দেখবো, এটা একটু বড় চ্যাপ্টার, আগেই বলছিলাম একটু সময় লাগবে আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা দেখো, স্ট্রেংথের কথা আমরা এই যে কি কি পড়বো এটা কিন্তু বাম পাশে আমি ডিনোট করে দিয়েছি, আজকে এই জিনিসগুলোই আমরা পড়বো। স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ টেস্টিং, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রেংথের মধ্যে স্ট্রিপ টেস্ট, গ্র্যাব টেস্ট, এই দুইটা পড়বো। এদের মধ্যে কম্পারিজন, হ্যাঁ কম্পারিজনটা দেখবো। তারপর হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ দেখবো, মানে আজকে আমরা স্ট্রেংথ ইনশাল্লাহ শেষ করব। তারপরে মেথড অফ মেজারিং টিয়ার স্ট্রেংথ কিভাবে মেজার করা হয় সেটা দেখবো। আর হচ্ছে বাস্টিং স্ট্রেংথ টেস্টিং, হাইড্রোলিক বাস্টিং স্ট্রেংথ টেস্টারের বিস্তারিত বর্ণনা, প্রিন্সিপাল, প্রসিডিউর, এগুলা সব বলবো। এই জন্য আমি চ্যাপ্টারটা আজকে শেষ করার জন্যই স্লাইড করে নিয়েছি, যাতে করে একটু তাড়াতাড়ি আগানো যায়। আচ্ছা, স্ট্রেংথের কথা আমরা গত ক্লাসে বলছি, এটা আর নতুন করে রিপিট করার কিছু নাই। বিফোর এনি স্ট্রেংথ টেস্ট অফ ফেব্রিক ইজ ডান, the end use has to be clarified so that a good idea of the fabric performance can be determined. এই কথাটা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, যে আমি কোন অ্যাঙ্গেল থেকে একটা ফেব্রিকের স্ট্রেংথ টেস্ট করব, এটা বোঝার জন্য আমাকে যেতে হয় হচ্ছে কোথায় এটার অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা স্ট্রেংথ টেস্টিং প্রসিডিউরটা, মানে মেথডটা অ্যাপ্লাই করি। সেই এক একটা মেথডে আবার ভিন্ন ভিন্ন সাব মেথড আছে, যেমন টেনজাইল স্ট্রেংথ টেস্টিং, টিয়ারিং স্ট্রেংথ টেস্টিং, তারপর বাস্টিং স্ট্রেংথ টেস্টিং। এখন টেনজাইলে আবার তিনটা মেথডের কথা আমরা বলছিলাম, হ্যাঁ, রিবিল স্ট্রিপ আর গ্র্যাব টেস্ট। তো এখানে কি বলা হচ্ছে, দ্য স্ট্রেংথ অফ দ্য ফেব্রিক মে বি ডিটারমাইন্ড ফ্রম দ্য ফলোইং থ্রি অ্যাপ্রোচেস। টেনজাইল ফোর্স, অর্থাৎ কাপড়ের যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিস বরাবর বল প্রয়োগ করা। টিয়ারিং ফোর্স, এটাকে ছিঁড়ার চেষ্টা করা, ছিঁড়তে গেলে কতটুকু বাধা দেয়, রেজিস্ট্যান্স টু টিয়ারিং ফোর্স। আর হচ্ছে বাস্টিং ফোর্স, বাস্টিং মানে হাইড্রোলিক প্রেসারে কতটুকু বাধা দেয়, এটা হচ্ছে তিনটা অ্যাঙ্গেল। আচ্ছা, এবার টেনজাইল স্ট্রেংথ টেস্টিং এ এই কথাগুলো আমরা এই পর্যন্ত, মানে সেকেন্ড স্লাইড পর্যন্ত আমরা কথাগুলো বলছিলাম।
তারপরে এখানে একটু হালকা করে নিয়ে আসছি রিক্যাপ করার জন্য। দ্য ব্রেকিং স্ট্রেংথ ইজ এ মেজারমেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক টু এ টেনজাইল লোড অথবা স্ট্রেস। টেনজাইল ডিরেকশন, টেনজাইল মানে তো বলে নিলাম আগে যে অ্যাক্সিস বরাবর লোড বা স্ট্রেস অ্যাপ্লাই করলে ওয়ার্পে হোক অথবা ওয়েভ ডিরেকশনে হোক, তখন সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ। ওয়ার্পে হলে ওয়ার্পের দিকে স্ট্রেংথ, ওয়েভ ট্রেন হলে ওয়েভ ট্রেনকে আলাদা করে কাটলে সেটা হচ্ছে ওয়েভ ট্রেন স্ট্রেংথ। টু মেজার দ্য ব্রেকিং স্ট্রেংথ দেয়ার আর 3 টেস্ট দ্যাট মে বি ইউজড। 3টা টেস্ট মেথড ইউজ হতে পারে, রিবেল স্ট্রিপ মেথড, কাট স্ট্রিপ মেথড, আর হচ্ছে গ্র্যাব, সরি পি হয়ে গেছে, এটা গ্র্যাব, আমি ঠিক করে দিব, গ্র্যাব টেস্ট। তো এখানে আমরা এই 3টা মানে রিবেল স্ট্রিপ, স্ট্রিপ এবং গ্র্যাব সম্বন্ধে বেসিক যে আইডিয়া সেটা তোমাদেরকে দিছি গত ক্লাসে। আজকে একদম টেস্টিং প্রসিডিউরে চলে যাব, যেহেতু এখানে লেখা আছে বিস্তারিত। তো প্রথমে ছবিতে চলে যাব, ছবিতেই চলে যাই, তারপরে বলি। এখানে এই মেশিনের দুইটা জ থাকে, হ্যাঁ, একটা আপার জ, একটা হচ্ছে লোয়ার জ। এখানে লোয়ার জটা হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড জ, এটা মুভ করে না। এটা উপর থেকে টানে কাপড়টাকে, এই ফিক্সড জতে কাপড়ের একটা প্রান্ত স্যাম্পলটাকে আটকে দেওয়া হয়েছে, আটকে দিয়ে টানা হয়। এটা হচ্ছে স্পেসিমেনটা। স্যাম্পল আর স্পেসিমেনের মধ্যে পার্থক্য কি বলছিলাম মনে আছে? জি স্যার। হ্যাঁ বলো। স্যার স্পেসিমেন হচ্ছে কোন একটা টেস্টের জন্য একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া, আর স্যাম্পল হচ্ছে স্যার একটা স্যার স্যাম্পল হচ্ছে আরেকজন বলো তো। স্যার স্পেসিমেন হচ্ছে কোনো মেশিনের উপযোগী করে নেওয়া, আর স্যাম্পল হচ্ছে বাল্ক থেকে নেওয়া, এরকম বিষয়। হ্যাঁ এরকমই, স্যাম্পল হচ্ছে আমি বাল্ক থেকে নিব, 5টা নিতে পারি, 10টা নিতে পারি, স্যাম্পলিং মেথড আছে আর কি, স্যাম্পলিং মেথডে নিব, মানে বাল্ক থেকে বা পপুলেশন থেকে টেস্ট করার জন্য কিছু সংখ্যক র্যান্ডম ভিত্তিতে অথবা কিছু মেথড ফলো করে আছে, অনেকগুলো মেথড যেটা আগের কোর্সে পড়ছো, জুনিং টেকনিক, তারপরে ফাইবার স্ট্রেন্থ, ফাইবারের ক্ষেত্রে, ইয়ার্নের ক্ষেত্রে, ফেব্রিকের ক্ষেত্রে স্যাম্পলিং, বিভিন্ন মেথড আছে। স্যাম্পলিং মেথডে স্যাম্পলিং করা হবে, অর্থাৎ পপুলেশন থেকে কাপড় বা ইয়ার্ন মানে যাই হোক নির্দিষ্ট পরিমাণ অংশ, পপুলেশনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজকে কালেক্ট করা হবে টেস্টিং এর জন্য। টেস্টিং মেশিনের উপযোগী করে এটাকে প্রিপেয়ার করা, কাটা না, সবসময় যে কাটতে হবে এরকম না, কোনো কোনো ক্ষেত্রে একটা গ্যাজ দিয়ে বেঁধে তারপরে দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে অথবা এটাকে ফোল্ড করে তারপর মেশিনে ফিট করতে হয়। তো মেশিনের উপযোগী করার জন্য যেই আকৃতিতে তাকে প্রস্তুত করতে হয় সেটা হচ্ছে স্পেসিমেন। সেটা কাটা হইতে পারে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটা হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা এটাকে অন্য কোনো অবস্থায় প্রিপারেশন করতে হয়, সেটা হচ্ছে স্পেসিমেন। তো এটা হচ্ছে আমাদের স্পেসিমেনটা, মেশিনের জন্য করে এটাকে এই সাইজে কাটা হয়েছে, স্যাম্পলটা হয়তো আরো বড় ছিল। গ্যাজ লেন্থ, এই যে আপার জ এবং লোয়ার জ এর মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে গ্যাজ লেন্থ। এইটা আপার জ এবং লোয়ার জকে বলা হচ্ছে ক্ল্যাম্পস, দুইটা ক্ল্যাম্পের মধ্যে আটকানো হয়েছে। এটা হচ্ছে ফিক্সড, এটা মুভেবল, তার মানে এটা উপরের দিকে মুভ করবে, উপরের দিকে মুভ করলে কাপড়ের উপর কি পড়বে, ট্যানজেন্ট ডিরেকশনে লোড অ্যাপ্লাই হবে। তো এই ট্যানজেন্ট ডিরেকশনে লোড অ্যাপ্লাই হলে এটাই হচ্ছে আমরা মানটা দেখে নিব আর কি, পয়েন্টার থেকে মানটা দেখে নিব যে কত লোডে এটা ব্রেক করতেছে, এই সিম্পল অপারেশন। তো আমরা একটু দেখি কি বললো। এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের একটা মেথড, টেস্টিং প্রসিডিউর, এটা হচ্ছে BS 2576 একটা মেথড। এই মেথডে আমরা এই টেস্টটা দেখতে চাচ্ছি। তো ইন দিস মেথড এ ফেব্রিক স্ট্রিপ ইজ এক্সটেন্ডেড টু ইটস ব্রেকিং পয়েন্ট। একটা ফেব্রিকের স্ট্রিপ, এই যে কাটা টুকরা, সেই টুকরাটাকে এক্সটেন্ড করা হবে যতক্ষণ না এটা ছিঁড়া শুরু করে, বাই এ সুইটেবল মেকানিক্যাল মিনস হুইচ ক্যান রেকর্ড দ্য ব্রেকিং লোড অ্যান্ড এক্সটেনশন। মেকানিক্যাল মিনস মানে ওই মেশিনে, মেকানিক্যাল মেশিনে, যেই মেশিনটা একটু আগে দেখলা সেখানে এটাকে আমরা এক্সটেন্ড করব, দুইটা রিডিং দেখবো, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ কতটুকু এক্সটেন্ড করে, কি পরিমাণ লোড লাগে ব্রেক করতে। 5 fabric sample both in warp and weft direction are prepared with each not containing the same longitudinal thread. এই কথাটা গত ক্লাস ধরে আমি বলে যাচ্ছি যে স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে এখানে ফেব্রিকে
যখন ওয়ার্পে স্যাম্পল নিবা, ওয়ার্পে স্ট্রিপ নিবা, সেখানে যাতে ওয়ার্পের ইয়ার্নগুলো আবার না চলে আসে। কারণ আমি যেহেতু 5টা স্যাম্পল নিয়ে অ্যাভারেজ করব, 5টা ভিন্ন ভিন্ন ইয়ার্ন যাতে আমার স্যাম্পলের মধ্যে আসে, সেজন্য স্যাম্পলিং করতে হবে 5টা ভিন্ন ভিন্ন ওয়ার্পের জায়গা থেকে। আবার ওয়েফটের যখন স্ট্রিপ নিব, তখন ওয়েফটের ভিন্ন ভিন্ন 5 জায়গা থেকে আমাকে স্ট্রিপটা নিতে হবে। এটাই এখানে বলছে যে যাতে করে ইচ নট কন্টেনিং দ্য সেম লঞ্জিটিউডনাল থ্রেডস, একই লম্বালম্বি ভাবে নিচের দিকে থ্রেড যাতে স্যাম্পলের মধ্যে দুইবার না আসে। Samples are prepared 60 millimeter and 300 millimeter and then frayed to get 50 millimeter wide specimen. তোমাদেরকে বলছিলাম যে আমাদের স্ট্রিপ টেস্টের মূল ভিত্তিটা কি? স্ট্রিপের ভিত্তিটা হচ্ছে তুমি কাপড়টাকে একটু বড় আকৃতিতে কেটে নিবা, বাট সাইড থেকে ইয়ার্নগুলোকে খুলে ফেলবা, খুলে উইথটাকে স্পেসিমেনের জন্য প্রিপেয়ার করে কমিয়ে নিবা। তো কি করা হচ্ছে, 60 মিলিমিটার এবং 300 মিলিমিটার থেকে আমার উইথটাকে এই 60 থেকে কমিয়ে 50 মিলিমিটার করা হবে। তারপরে দুই পাশ থেকে সমান সংখ্যক সুতা খুলে ফেলা হবে। দ্য রেট অফ এক্সটেনশন ইজ সেট টু 50 মিলিমিটার পার মিনিট। মানে এক্সটেনশনের যে রেটটা, এটা আমরা বলছিলাম কি দুইটা প্রিন্সিপাল হতে পারে, একটা হচ্ছে সিআরই প্রিন্সিপাল অথবা সিআরএল প্রিন্সিপাল। তো সিআরই প্রিন্সিপাল মানে হচ্ছে কি কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন আর কনস্ট্যান্ট রেট অফ লোডিং। তো এখানে কি বলতেছে, এটা দেখে কি বোঝা যাচ্ছে 50 মিলিমিটার পার মিনিট মানে কি? স্যার প্রতি মিনিটে 50 মিলিমিটার করে এক্সটেন্ড হবে, একটা মানে- রেট এটা। তার মানে এক্সটেনশনটা ফিক্সড। তো এটাকেই বলা হচ্ছে সিআরই প্রিন্সিপাল, অর্থাৎ কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন অথবা কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন। তাহলে এই প্রিন্সিপালে এই মেশিনটা কাজ করবে। আর গ্যাজ লেন্থ হচ্ছে 200 মিলিমিটার। এটা কি বুঝলাম? স্যার দুই যে ওখানে মেশিনের স্যার নাম ভুলে গেছি, ও দুটো পার্থক্য স্যার, লেংথের পার্থক্য। 300 মিলিমিটার হচ্ছে আমার স্যাম্পলটা ছিল, তার স্যার, মানে মেশিন আমাকে 200 মিলিমিটারের মানে মাঝখানে রাখতে হবে, বাকিটা ক্ল্যাপ দিয়ে আটকে যাবে, ক্ল্যাপের ভিতরে চলে যাবে। এই যে এখান থেকে এই পর্যন্ত যদি 200 মিলিমিটার হয়, তাহলে বাকি 100 মিলিমিটার তাহলে কোথায় গেল? 50 মিলিমিটার এই ক্ল্যাপের ভিতরে আটকা পড়ছে, বাকি 50 মিলিমিটার এই দুই ক্ল্যাপের মধ্যে আটকা পড়ছে। ক্ল্যাপ যখন কাপড়কে ধরবে, ধরার জন্য তো একটু কাপড় দিতে হবে, তাই না? সেই কাপড়টা এখানে 50 মিলিমিটার আর এখানে 50 মিলিমিটার। এটা হচ্ছে ওই যে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের এই মেথডের প্রিন্সিপাল মোতাবেক। হ্যাঁ, তাহলে আমরা 50 মিলিমিটার করে ফেলবো 60কে 50 করে ফেলবো সাইড থেকে কিছু সুতা খুলে, এই পাশ থেকে এবং এই পাশ থেকে কিছু সুতা খুলে এটাকে সাইডকে 50 করব। আর এখানে ক্ল্যাপে আটকানোর সময় 100 মিলিমিটার ছেড়ে দিব। আর 100 মিলিমিটার মানে দুই ক্ল্যাপে যেহেতু আটকাবে 50 করে আটকাবে। আর তাহলে আমার তখন গ্যাস লেন্থটা থাকবে হচ্ছে 200 মিলিমিটার। এটা হচ্ছে প্রসিডিউর। এরপরে আসো, এখানে আরো কিছু কথা বলা আছে। Any breaks that occurs within 5 millimeter of the jaws or at loads substantially less than the average should be rejected. এই কথাটা বুঝতে পারছো কিনা? Any breaks that occurs within 5 millimeter of the jaws, এই যে আমার জগুলো আছে, এই জয়ের থেকে 5 মিলিমিটারের মধ্যে ছিঁড়া শুরু করছে, এরকম যদি কিছু ঘটে থাকে, অথবা যদি এরকম হয় যে লোড নর্মালি যত নেওয়ার কথা, এরকম একটা কাপড় তো আমি জীবনে একবার টেস্ট করতেছি না, এরকম কাপড় তো অনেকবার টেস্ট করেছি। তো এরকম একটা কাপড়ের যে পরিমাণ লোড হওয়ার কথা, লোড লাগার কথা ছিঁড়ার জন্য, তার চেয়ে যদি অনেক কম লেগে যায়, তখন আমরা ওই রেজাল্টটাকে নিব না, আবার টেস্ট করব, কোথাও হয়তো বা ভুল হচ্ছে। এই জন্য এই কথাটা এখানে সাজেস্ট করা হয়েছে যে যদি মানে জয়ের আশেপাশে ছিঁড়া শুরু করে 5 মিলিমিটারের মধ্যে, তখন এটা এই টেস্টটা বাদ যাবে, রিজেক্ট করা হবে। এবং যদি মোটামুটি একটা অ্যাভারেজ নর্মাল যে ভ্যালু আছে লোডের বা ফেব্রিক স্ট্রেংথের, সেই স্ট্রেংথের চেয়ে অনেক কমে যায়, তখন এটাকে আমরা বাদ দিব। দ্য মিন ব্রেকিং ফোর্স অ্যান্ড মিন এক্সটেনশন পার্সেন্টেজ অফ ইনিশিয়াল লেন্থ আর রিপোর্টেড। আর ব্রেকিং ফোর্স যেমন দেখবো, আবার ব্রেকিং এক্সটেনশন পার্সেন্টেজটাও দেখবো, যে এখানে দুইটা ডাটা দেখা হয় যে আমার লোডটা কত। আর যেহেতু এই ক্ল্যাব থেকে এই ক্ল্যাবের ডিস্টেন্সটা এখানে স্কেলে দেখা যায়, তো তুমি দেখতে পারবা যে আসলে কতটুকু এক্সটেন্ড করে তারপরে ব্রেক করলো, প্রথম কতটুকু লোড নিল, কতটুকু ব্রেক করলো,
কতটুকু লোড নিলো, কতটুকু এক্সটেন্ড করলো, কতটুকু লোড নিলো, কতটুকু এক্সটেনশন করলো, এভাবে করে লোড এবং এক্সটেনশনটাকে আমরা মিন করে রিপোর্ট করতে হবে যে আমার মানে প্যারামিটারটা কি, আসলে কাপড়টার মধ্যে কি ধরনের ডিফরমেশন গুলো হয়েছে, এটা আমি ওই এক্সটেনশন সহ দেখলে বুঝতে পারবো। অন্যথায় শুধু যদি লোড বলা হয় যে এত লোডে ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু এটা প্রপার মানে মানে কি বলে যে স্পেসিফিক হলো না আর কি, একেবারে এক্স্যাক্টলি স্পেসিফিক হলো না। তুমি বললা যে একটা কাপড় 500 পাউন্ড লোডে ছিঁড়ে যায়, তো আরেকটা কাপড় 600 পাউন্ড লোডে ছিঁড়ে যায়, তাহলে এই দুইটা কাপড়ের মধ্যে আমি পার্থক্য করতে পারতেছি না যদি যদি শুধু তুমি স্ট্রেংথ বলো। কিন্তু একটা কাপড় অনেক বেশি এক্সটেন্ড করে তারপরে ছিঁড়ে, আবার কিছু কাপড় আছে সাথে সাথে একটু ব্রিটল হয়, ভঙ্গুর হয়, সেটা সাথে সাথে ছিঁড়ে যায়। তো তাহলে দুইটার প্যারামিটারগত পার্থক্য কিন্তু আছে, কারণ একটা একটু যদি ব্রিটল কম এক্সটেন্ড করে, সেটার ফাইবার কোয়ান্টিটি বলো, মানে উইভ স্ট্রাকচার বলো, সবকিছু ডিফারেন্ট। আর ওখানে যেহেতু এক্সটেন্ড বেশি করে, ওখানে উইভ স্ট্রাকচার, ফাইবার, কম্পোজিশন, প্যারামিটার অনেক কিছুই ডিফারেন্ট। তো সেজন্য বলা হচ্ছে যে শুধুমাত্র ব্রেকিং ফোর্সটা না, পাশাপাশি এক্সটেনশন পার্সেন্টেজ ইনিশিয়াল লেন্থের সাপেক্ষে এটাও যাতে রিপোর্ট করা হয়, মানে লিখে দেওয়া হয় বা স্পেসিফিক করে দেওয়া হয়। স্যাম্পলকে 60 মিলিমিটার এবং 300 মিলিমিটার কাটা হয়, এটা বলা হয়েছে আগেই। প্যারালাল টু ওয়ার্প এবং ওয়েফট, ওয়ার্পের জন্য টেস্ট করলে ওয়ার্প বরাবর কাটবো, ওয়েভ বরাবর টেস্ট করলে ওয়েভ বরাবর কাটবো। ফ্রেড দ্য থ্রেড ফ্রম বোথ সাইড অফ দ্য উইথ টু ব্রিং ডাউন টু 50 মিলিমিটার উইথ ওয়াইড। এই যে আমি বললাম যে 60 মিলিমিটারকে কমিয়ে তুমি 50 মিলিমিটার করে নিবা, এটা দুই পাশ থেকেই করতে হবে, এই পাশ থেকেও এই পাশ থেকেও, দুই পাশ থেকে যাতে সমানভাবে ইয়ার্ন খোলা হয় 50 মিলিমিটার করার জন্য। আচ্ছা, ফর হেভিলি মিল্ড ফেব্রিক, এটা একটু খেয়াল করো, হেভিলি মিল্ড ফেব্রিকের জন্য নো ফ্রাইং ইজ ডান, তখন স্যাম্পলটা যা আছে তাই থাকে। হেভিলি মিল্ড ফেব্রিক মানে হচ্ছে কিছু কিছু পলিস্টার কেন্দ্রিক অথবা এমন কাপড় থাকে যেটা বাইরে থেকে কুটিং দেওয়া থাকে, তুমি চাইলেও সাইড থেকে সুতাটাকে খুলতে পারতেছো না, মানে কোনো একটা ফিনিশ দেওয়া আছে, রেজিন ফিনিশ দেওয়া আছে অথবা কুটিং দেওয়া আছে, তো সেই কুটিং এর জন্য তুমি সাইড থেকে সুতা খুলতে পারতেছো না, তখন কি করবা, এই 60 কে কি 50 করতে পারবা, 60 কে করা যাবে না। এই জন্য এই জাতীয় হেভিলি মিল্ড ফেব্রিকের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমার 50 করার দরকার নাই। এটা যে উইথ 60 আছে, তাহলে এই 60 রেখে দাও, এটাই সাজেস্ট করা হচ্ছে। তাহলে এই হচ্ছে স্ট্রিপ টেস্টের ব্যাপার আর কি। তো স্ট্রিপ টেস্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো তো, তাহলে আমরা গ্র্যাব টেস্টে যাব। এই যে কথাগুলো বললাম, তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো, তাহলে আমরা গ্র্যাব টেস্টের দিকে আগাই। আচ্ছা, গ্র্যাব টেস্ট দেখো, ইট ইজ এ টেনশন টেস্ট on the fabric in which only a part of the width of the specimen is gripped in the clamps. এই কথাটা আগে গত ক্লাসে বলছি, নিশ্চয়ই মনে আছে, যে ফেব্রিক যত বড় হোক না কেন, উইথের দিক থেকে হয়তো অনেক বড়, বাট একটা নির্দিষ্ট পার্ট, কাপড়ের শুধুমাত্র একটা পার্টকে গ্র্যাব করা হয় বা গ্রিপ করা হয়। ফর এক্সাম্পল, ইফ দ্য স্পেসিমেন উইথ ইজ 4 inches and the width of the jaw is 1 inch, the specimen is gripped centrally in the clamp আর কি, clamps, middle of the clamp আর কি। তো এই যদি আমার এই স্যাম্পলটা হয় 4 ইঞ্চ উইথের, আর আমার যে জটা এটাকে ধরবে সেটা যদি হয় 1 ইঞ্চ উইথের, তো সে এই উইথের ঠিক মিডল পয়েন্টে কাপড়টাকে ধরবে 1 ইঞ্চ জায়গাতে, পুরোটাতে ধরবে না। এই জন্য কি করছিলাম বলছি, সাইড থেকে স্কুইজ হয়ে আসবে, এই কথাগুলো আসবে। তো গ্রেপ টেস্টের মেথডটা কি, সেখানে বলা হচ্ছে যে টেস্ট স্যাম্পল সাইজ 4 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ, 4 ইঞ্চ এবং 6 ইঞ্চের যে ডাইমেনশন সেটা, অর্থাৎ উইথ হচ্ছে 4 আর লেন্থ হচ্ছে 6, আর কাট ফ্রম দ্য মাস্টার স্যাম্পল, মাস্টার স্যাম্পল থেকে এই সাইজের স্যাম্পলটাকে প্রিপেয়ার করতে হবে। দ্য 6 inch length is parallel to the yarn to be tested and it is dependent on the gauge length. তো 6 ইঞ্চটা হচ্ছে লেন্থ, এটা গ্যাজ লেন্থের সাথে সম্পর্কিত, আর 4টা হচ্ছে উইথটা। ইন সেটিং দ্য টেস্টিং ইনস্ট্রুমেন্ট সেট করার সময় দ্য ক্ল্যাম্পস মাস্ট বি সেট 3 inches অ্যাপার্ট, ক্ল্যাম্পগুলো একটা থেকে একটা ডিস্টেন্স কত হবে, 3 inches দূরে দূরে থাকবে। তার মানে কি 3 ইঞ্চ চলে যাবে হচ্ছে কাপড়ের মধ্যে, মানে 3 ইঞ্চকে গ্র্যাব করবে,
আর 3 ইঞ্চ হচ্ছে মাঝখানে গ্যাজ লেন্থ আকারে থাকবে। দ্য লোয়ার জ মুভস অ্যাট রেট অফ 12 ইঞ্চেস পার মিনিট। তার মানে এটা কি সিআরই প্রিন্সিপাল না সিআরএল প্রিন্সিপাল? বারো ইঞ্চিস যদি প্রতি মিনিটে মুভ করে তার মানে কি এক্সটেনশনটা কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে এটাও একটা সিআরই প্রিন্সিপালেই কাজ করে। তো নিচে যেটা আছে এই মেশিনটা ওটা রিপিট হয়ে গেছে, আমি ছবিটা চেঞ্জ করে দিব। এখানে নিচেরটা গিয়ে মুভ করে, পার্থক্য কিছুই নাই, জাস্ট নিচের দিকে মুভ করে। হ্যাঁ, আর কাপড়টা এরকম চেপে আসে আর কি, ওই আগেরটা যেরকম বরাবর থাকে এরকম না, এটা যেহেতু গ্রিপ করা হয় একটা নির্দিষ্ট অল্প জায়গাতে, সেই জন্য কাপড়টা সাইড থেকে চেপে আসে, এই যে যেমন দেখতে পাচ্ছ এখানে এই যে চেপে আসছে। মেশিন একই, বাট গ্রিপিংটা শুধুমাত্র ভিন্ন এবং মানগুলা এভাবে 2 মেথডে করা যায়। তো এখানে কি কি করতে হবে? ইন্সপেক্ট দ্য টেস্টার ফর কারেক্ট সাইজ অফ দ্য ক্ল্যাম্পস, ডিস্টেন্স বিটুইন দ্য ক্ল্যাম্পস। এটা আমাকে পরীক্ষা করে নিতে হবে যে আমার স্যাম্পলের সাইজ ঠিক আছে কিনা এবং স্যাম্পলটাকে যে ক্ল্যাম্পে দেওয়া হয়েছে সেগুলা প্রপারলি সাইজ মোতাবেক সেট করা আছে কিনা। ইফ স্ট্রেস স্ট্রেন চার্ট ক্যান বি মেড ইন দ্য ইনস্ট্রুমেন্ট, দ্য পজিশন অফ প্যান অন দ্য চার্ট ইজ সেট প্রপারলি। অর্থাৎ আমাকে প্রত্যেকটা পয়েন্টে যদি লোড ইলংগেশন দেখতে হয় তাহলে আমাকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লোড এবং ইলংগেশনটাকে হিসাব করে দেখতে হবে। অর্থাৎ যখন মেশিনটা এই কাপড়টাকে টানবে তখন লোড এক্সটেনশন এই মানগুলো রিডিং নিতে হবে যদি আমি গ্রাফে দেখাতে চাই। প্লেস দ্য স্যাম্পল ইন দ্য ক্ল্যাম্পস, স্যাম্পলটাকে ক্ল্যাম্পে প্লেস করা। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য সেম এন্ডস আর কট বাই বথ দ্য ক্ল্যাম্পস। এখন একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ যে তুমি যখন এখানে ক্ল্যাম্প করবা, এখন এরকম যাতে না হয় যে এই বরাবর যে ইয়ার্নটা আছে এই ইয়ার্নটা এদিক দিয়ে চলে আসছে, অর্থাৎ এই একটা ইয়ার্নকে এই জটা গ্রিপ করছে বাট এই জটা গ্রিপ করে নাই, এরকম যাতে না হয়। অর্থাৎ পেন্সিল দিয়ে দরকার মার্কিং করে নিবা এই একটা ইয়ার্নকে, যে এই ইয়ার্নটা একদম এই প্রান্তে যে ইয়ার্নটা ধরা আছে জ কর্তৃক, সেই ইয়ার্নটা এইখানে একদম সোজা লাইন টেনে এই ইয়ার্নটাকে ধরে 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 দেখবা এই ইয়ার্নটা যাতে এর শেষ পর্যন্ত হয়, এর বাইরে যাতে কোনো ইয়ার্নকে গ্র্যাব না করে। এদিক থেকেও সেম একইভাবে মার্কিং করে দেখবা। তখন কি হবে, এই জটা যতটা ইয়ার্নকে ধরে রাখবে ওয়ারপিয়ানকে, এই জটাও ততটা ওয়ারপিয়ানকে ধরে রাখবে, এটা যাতে হয়। এখন এরকম যদি হয় এই জটা এই ডান পাশের কিছু ইয়ার্নকে ধরে ফেলছে, এই জটা বাম পাশে কিছু ইয়ার্নকে ধরে ফেলছে, তাহলে কিন্তু এক্সাক্ট স্ট্রেংথটা আসবে না এবং টেস্টিং প্রসিডিউরটা ভুল হয়ে যাবে। তো এটাই বলছি যে প্লেস দ্য স্যাম্পল ইন দ্য ক্ল্যাম্প, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য সেম এন্ডস আর কট বাই বথ দ্য ক্ল্যাম্পস, এই জন্য মার্কিং করে করতে হবে। অ্যাপ্লাই দ্য লোড টু দ্য স্যাম্পল বাই স্ক্রু মেকানিজম, এই যে স্ক্রু মেকানিজমে লোড অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ মেশিনটাই এই কাজটা করে, এই যে তোমাকে আর স্ক্রু ঘুরাইতে হবে না। When the samples breaks, reverse the movement of the lower clamp and raise the pan from the chart if it is used. প্যান যদি ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ লোড এবং এক্সটেনশন দুইটা দেখার জন্য যদি প্যান ইউজ করা হয়ে থাকে ওখানে মার্কিং করার জন্য, তাহলে পুরো কাপড়টা ছিঁড়া পর্যন্ত এই মানটা নিতে থাকতে হবে। তো রেকর্ড দ্য ব্রেকিং স্ট্রেংথ অ্যান্ড রিটার্ন দ্য পেন্ডুলাম টু দ্য জিরো পজিশন। তো 5 ব্রেকস আর মেড ফর ওয়ার্প অ্যান্ড ওয়েফট ফর ব্রেকিং স্ট্রেংথ আর কি। ব্রেকিং স্ট্রেংথ হিসাব করার জন্য মূলত 5টা ওয়ার্পে 5টা স্যাম্পল এবং ওয়েফটে 5টা স্যাম্পল, এই দুইটা বিষয়কে সমন্বয় করতে হবে। 5টা স্যাম্পল ওয়ার্পে 5টা স্যাম্পল যদি ওয়েফটে হয় তাহলে এই 5বার টেস্ট করে যদি অ্যাভারেজ করা হয় তখন এটা থেকে আমরা মানে ফাইনাল রেজাল্টটা পেতে পারি। মানে অ্যাটলিস্ট 5টা স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে। স্যাম্পল বেশি নিলে তো বোঝোই যে আমার ওয়েস্টেজ বেশি হচ্ছে, কারণ এই কাপড়টা তো কোনো কাজে লাগবে না, এটাকে টেনে ছিঁড়ে ফেলতেছি। আবার স্যাম্পল কম নিলে হবে কি, আবার রিডিংটা ভালো আসবে না। একটা স্যাম্পল হয়তো বা পুরো কাপড়টাকে রিপ্রেজেন্ট নাও করতে পারে, ঠিক আছে, কাপড়ের অন্যদিকে সুতাগুলা হয়তো বা একটু ভিন্ন হইতে পারে। সেজন্য 5 জায়গা থেকে নিলে একটা এক্সাক্ট ভ্যালু বা একুরেট ভ্যালু আসার পসিবিলিটি বাড়বে। তারপর কম্পারিজনটা একটু দেখে নেই, আমাদের সময়ও প্রায় শেষের দিকে, 4 মিনিট আছে, তারপর আবার জয়েন করব।
কম্পারিজন বিটুইন স্ট্রিপ টেস্ট অ্যান্ড গ্র্যাব টেস্ট। স্ট্রিপ এবং গ্র্যাব টেস্টের মধ্যে কম্পারিজনটা কি, মানে পার্থক্যটা কি, নিজেরাই বুঝতেছো। একটাতে কি করি আমরা, কিছু সুতাকে ফ্রে আউট করে ফেলি বা রেবেল্ড করে ফেলি, আর আরেকটাতে নির্দিষ্ট লেন্থেই রাখা হয়। তো সেই ক্ষেত্রে গ্র্যাব টেস্টে অ্যাজ সাম লুজ ফেব্রিক ইজ সাপোর্টিং দ্য স্পেসিমেন, কিছু লুজ ফেব্রিক থাকে সাইডে। লুজ ফেব্রিকগুলো কোথা থেকে আসলো, আমি তো ক্লিপ করতেছি 1 ইঞ্চিতে, বাকি যে 3 ইঞ্চ সাইডে রয়ে গেল সেটা তো ধরি নাই, কিন্তু না ধরলেও সেটা কিন্তু সাপোর্ট দিবে। তো লুজ ফেব্রিক ইজ সাপোর্টিং দ্য স্পেসিমেন অন বোথ সাইড অফ দ্য জয়ের দুই পাশে, বাম পাশে এবং ডান পাশে যেহেতু কিছু লুজ কাপড় থেকেই থাকে এক্সট্রা, দ্য স্ট্রেংথ অবটেন ইন গ্রেপ টেস্ট উইল বি মোর। নর্মালি একটা সেম কাপড়ের যদি আমরা স্ট্রিপ টেস্ট করি এবং গ্র্যাব টেস্ট করি, তাহলে গ্র্যাব টেস্টের রিডিংটা একটু বেশি আসবে, কারণ হচ্ছে এখানে শুধু ওই জায়গাটাতে ছিঁড়ে দেখা হয় না, সাইড থেকেও একটা সাপোর্ট পাচ্ছে, তাহলে সাইড থেকে এটা সংকুচিত হয়ে আসবে, তারপরে ছিঁড়বে। আর যদি আরেকটা পার্থক্যের কথা বলি, দ্য প্রিপারেশন অফ স্যাম্পল ইন গ্রেপ টেস্ট ইজ মাচ ইজিয়ার অ্যাজ দেয়ার ইজ নো ইউজ অফ রিভিলিং অপারেশন টু রিমুভ দ্য থ্রেডস। তোমার গ্রেপ টেস্টটা ইজি, শুধু ওই সাইজে কেটে নিবা, কেটে মার্কিং করা বরাবর, মানে বরাবর সেট করে, মানে একই বরাবর প্লেস করে শুধু ট্রেপে আটকে কাজ করা। আর এখানে স্যাম্পল প্রিপারেশনটা স্ট্রিপ টেস্টে একটু কঠিন হবে বা একটু কষ্টকর, কারণ হচ্ছে সাইড থেকে একটা একটা করে কি করতে হবে, ইয়ার্নকে খুলতে হবে, 60 মিলিমিটারকে 50 মিলিমিটারে আনার জন্য আস্তে আস্তে ইয়ার্নকে ফ্রেইং আউট করতে হবে। তো হ্যান্স ইট ইজ সুইটেবল ফর রুটিন ওয়ার্ক অ্যান্ড নট ফর রিসার্চ ওয়ার্ক। তা এই জন্য গ্র্যাব টেস্টটাকে নর্মালি অ্যালাউ করা হয়, অর্থাৎ সবসময় স্ট্রেংথ টেস্ট করা লাগবে, টেনজাইল স্ট্রেংথ বা ব্রেকিং স্ট্রেংথ। তো যেহেতু এই কাজটা করা লাগবে বারবার, সেজন্য ওই জায়গাগুলোতে শুধুমাত্র করা হবে। কিন্তু রিসার্চ ভিত্তিক যে কাজগুলো হয় বা ল্যাবে, তুমি যখন ল্যাবে কাজ করবা তখন তোমাকে তো একটাই কাজ করতে হচ্ছে, বা 2 ঘন্টা সময়ে বা 2.5 ঘন্টা সময়ে তুমি একটা ল্যাব টেস্ট করবা। তো তখন তুমি পুরো ব্যাপারটাকে ওই স্ট্রিপ টেস্টেই করবা, মানে স্ট্রিপ টেস্টে হচ্ছে সুইটেবল। কিন্তু কুইক করার জন্য বা বারবার কাজটা করা লাগে, এই জন্য কিন্তু আমরা গ্র্যাব টেস্টের সাহায্য নিই, যাতে করে সহজে এবং খুব দ্রুত কাজটা করে ফেলা যায়। আর এই যে স্ট্রিপ, গ্র্যাব বা রিবেল স্ট্রিপ যাই বলো না কেন, এগুলো হচ্ছে এক একটা মেথড, ডেভেলপকৃত মেথড, এবং এগুলোর জন্য আইএসও স্ট্যান্ডার্ড আছে বা বিভিন্ন অর্গানাইজেশন কর্তৃক স্ট্যান্ডার্ড আছে। ওই স্ট্যান্ডার্ড প্রসিডিউরগুলো ফলো করে বা স্ট্যান্ডার্ড মেথডগুলোকে ফলো করেই মূলত ওই টেস্টগুলা করা হবে, এর বাইরে গিয়ে না। তো যেটা যেই স্ট্রেংথের জন্য, সেই স্ট্রেংথের জন্য ওই যে প্রিন্সিপালটা বললাম যে 1 ইঞ্চ ওখানে 4 ইঞ্চ, বা এখানে যে 50 মিলিমিটার করতে হবে 60 থেকে 10 মিলিমিটার যে এই স্ট্রিপ করতে হবে, এই এই ব্যাপারগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজড এবং স্পেসিফাইড। স্ট্যান্ডার্ডাইজ এবং স্পেসিফাই কারা করেছে, অর্থাৎ অর্গানাইজেশনগুলো, স্ট্যান্ডার্ড বডিগুলা, তারা এই টেস্টের মেথডগুলোকে এইভাবে সেট করে দিয়েছে বলেই কিন্তু আমরা এই মেথডগুলোর মধ্যেই থাকি। এর বাইরে তুমি যদি তোমার মন করা মতো করে কোনো মেথড অ্যাপ্লাই করো, সেটা কিন্তু তোমার জন্য স্ট্রেংথ টেস্ট হবে, বাট এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্ট হবে না, অনেকেই এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কলেজে যদি এই মেশিনটা চালু থাকে বা ভালো থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ এই টেস্টগুলো